ক্লাস উপভোগ করতে চলেছি, কারণ ক্লাসটি নেবেন আমাদের স্যার, আমাদের সবার প্রিয় নাজমুল স্যার। তো এই ক্লাস শুরু করার আগে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের বড় আপা মনোয়ারা ম্যামকে কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ করব। ম্যাম। ধন্যবাদ ম্যামকে। যদিও নেট সমস্যার জন্য আমার একটু শুনতে কষ্ট হয়েছে, বাকিদের কি হয়েছে জানি না। তো তারপরেও ধন্যবাদ ম্যামকে। যেহেতু নেটের একটা প্রবলেম আর সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, তাই ম্যামকে আর মাঝখানে ডিস্টার্ব করিনি। আর ক্লাস শুরু করার আগে আমি একটা প্রস্তাব রাখতে চাইছি সবাইকে, যে আমাদের হোমিও শিক্ষা গ্রুপের যে অনলাইন ক্লাস, সেই ক্লাস করার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা স্বেচ্ছায় আমাদের ক্লাস করতে চান, যে মনে করেন কেউ যদি আজকে আমি ক্লাস নেব, আমাকে একটা সুযোগ দেওয়া হোক, অবশ্যই তার জন্য সুযোগ আছে। তো তিনি আমাকে নক করবেন, জানাবেন যে তিনি আজ কোন দিন সেই ক্লাসে পারবেন। আমাদের ক্লাসটা বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিন। কেউ যদি কোনো ক্লাস নিতে চান তো আমাকে সেটা জানাবেন প্লিজ। আর ক্লাস শুরু করার আগে অনুরোধ করবো যে কেউ আনমিউট হবেন না এবং ভিডিও অন করবেন না প্লিজ, এতে ক্লাসে ডিস্টার্ব হয়। আমাদের আজকের আলোচিত বিষয় রিউম্যাটিক আর্থ্রাইটিস। আমাদের সবার প্রিয় স্যার নাজমুল ইসলাম স্যারের মুখ থেকে আজকে আমরা সেটাই শুনবো। স্যার। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। স্যার আপনি আসছেন, ভালো লাগলো। আসলে ক্লাসটা তো নেওয়ার সময় একেবারে সত্যি নেই এখন, তারপরে সবার অনুপ্রেরণা, মানে আমি যদি সপ্তাহে একদিন থাকি তাহলে তারা আলোচনা করতে ইচ্ছুক হবে, সেই সূত্র ধরে আমারও থাকা। স্যারকে একদিন বলা নিলাম ধরে, স্যার কিন্তু ভালো আলোচনা করে শুনেছেন সম্ভবত। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আমাদের একদিন যদি সময় দেন, বৃহস্পতি থেকে রবিবার, 4 দিনের মধ্যে। ইনশাল্লাহ আমি বলবো, ইনশাল্লাহ যদি সুযোগ পাই তো বলবো ইনশাল্লাহ। অবশ্যই স্যার। আপনাদের ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ স্যার, শুরু করুন। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল আর্থ্রাইটিস নিয়ে। আমি যদি আমাকে বলেন যে আমি হোমিওপ্যাথিতে কোন চিকিৎসা দিতে খুব মানে কিছুটা বলতে পারেন বিরক্ত বোধ করি, অসহায়তা ফিল করি, তাহলে দুইটা ডিজিজ আছে। একটা হলো বাত ব্যথার উপর, আর একটা স্কিন ডিজিজের উপরে। তো মাঝে স্কিন ডিজিজ নিয়ে খুব পড়াশোনা করছিলাম।
লাস্ট 4-5 মাস ধরে আমি এটাই পড়াশোনা করছিলাম, বই কোথায় কি আছে দেখার জন্য। আর এটা নিয়েও কিছুদিন দেখেছি, সেই সূত্রে হয়তো সেটা কিছু আলোচনা করার চেষ্টা করছি। অন্য বছর রাত্রিকালীন শুভেচ্ছা রইল, বা আমরা যেটাকে বলতে পারি যে এটা আসলে হয়, কখন হয়, কাজে হওয়ার প্রবণতা বেশি, ম্যানেজমেন্ট কি, অর্থাৎ আমার প্রত্যেকটা ক্লাস এটা সাধারণত একটু আলোচনা করবো, খুব বেশি ব্যাখ্যা করা সম্ভব হবে না। সাধারণত মেয়েদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়, এর পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা দেখেছি যে কিছুটা জেনেটিক্যালি আমরা এই রোগে আক্রমণ হওয়ার একটা প্রবণতা খুঁজে পেয়েছি। এছাড়া তাদের যে পরিবেশগত বসবাসযোগ্য যে জায়গাগুলো, আবার পরিশ্রমের যে জায়গাগুলো আছে, সেখানে ওই মেয়েদের তুলনায় পুরুষদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু সংক্ষেপে আলোচনা করবো কেন হয়। যদি বলি কেন হয়, তাহলে দেখুন কিছু কারণ আছে। তার মধ্যে প্রথমত আছে বংশানুক্রমিক, যেমন পিতা মাতা থাকলে হতে পারে বংশানুক্রমিক। আচ্ছা, আজকে যারা শীত প্রধান দেশে যারা বসবাস করে বা আর্দ্র আবহাওয়াতে যারা বসবাস করে, তাদের হওয়ার প্রবণতা আছে। যারা অধিক পরিমাণে উত্তেজক খাবার খায় বা অধিক পরিমাণে যারা মদ সেবন করে, তাদের হওয়ার সম্ভাবনা আছে, এবং যারা সেটার সাথে রিলেটেড তাদের হওয়ার সম্ভাবনা আছে। এটা ছিল আমাদের মূলত এইটা হওয়ার পেছনে কারণ। তো আমরা এই অর্থাইটিসকে দুটো আমাদের ভাগ করতে পারি, একটা ক্রনিককে ভাগ করতে পারি। তার আগে আমরা একটু ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। ম্যানেজমেন্ট নিয়ে শেষে হয়তো অনেকগুলো মেডিসিন স্কিপ করে চলে যায়, তো ম্যানেজমেন্ট নিয়ে কথা অনেক সময় বলা হয় না। স্কিপ করে যখন চলে যাবো শেষের দিকে চলে যাবো। তো দেখুন, আমরা এর অনেকগুলো কারণ আছে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যখন সন্ধিগুলো ফুলতে থাকে, তখনও আমাদের দেখেছি যে জয়েন্ট সন্ধিগুলোতে পেইন হয়। এছাড়াও কাজের অভ্যাস আছে, ভারী কাজ করার ইতিহাস আছে। এছাড়াও অনেকের খাবার আছে যেগুলো খাইলে বৃদ্ধি প্রাপ্ত হয়। তো দেখুন, আমরা জানি যে স্কিন ডিজিজের ক্ষেত্রে আমি প্রায়ই বলে থাকি যে প্রত্যেকটা আমিষে কিছু না কিছু অ্যালার্জি আছে। সেটা একটু চেষ্টা করবেন যেটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয় এড়িয়ে চলা। কিন্তু অনুরূপ এখানেও দেখুন, যারা যে তামাকজাত দ্রব্য বা মাদক সেবন করে থাকে, অনেকের আছে যে কিছু শাকসবজি সহ্য হয় না, সেদিকে একটু অবশ্যই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এবং সেই সাথে বলবেন যে যেন ভারী কাজ না করে, এবং ভারী কাজ যেন না করে। তাহলে দেখুন, আপনি দেখলেন যে একটা রুগী সর্বদা ব্যথাতে ভুগছে, অথচ তার দৈনন্দিন জীবনটা খুব ভারী কাজ করার ইতিহাস আছে। তাহলে ম্যানেজমেন্ট ব্রেক করলে যে অ্যাগ্রাভেশনটা হয়, এটা সাময়িক হলেও খুব দারুণভাবে অ্যাগ্রাভেশন হয়। তাহলে আপনি তাকে অবশ্যই সেই জায়গাগুলোতে কাজ করার প্রবণতাটাকে একটু কমাই দিবেন। ভারী কাজ করলে সেটা নিষেধ করবেন। ধরুন তার নি জয়েন্টে পেইন আসছে, হ্যাঁ, হিল জয়েন্টে পেইন আসছে, অ্যাট ফার্স্ট আমরা দেখেছি যে পা থেকে শুরু হয়, আর্থ্রাইটিসটা স্পেশালি শুরুটা পা থেকে হয়। তাহলে দেখা যাচ্ছে যে তার নি জয়েন্ট বা হিল জয়েন্টে পেইন আছে, অ্যাঙ্কেল জয়েন্টে পেইন আছে, হ্যাঁ, কিন্তু সে প্রচুর হাঁটাহাঁটির কাজ করে, দাঁড়িয়ে থাকার কাজ করে, ভারী জিনিস উত্তোলন করে, ভারী জিনিস বহন করে, তাহলে তার তো পেইনটা হবে ম্যানেজমেন্ট ব্রেক করার ক্ষেত্রে। তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা নজর রাখবো, যেন আমরা রোগীকে বোঝাতে পারি যে আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই রোগগুলো ম্যানেজমেন্ট না মানলে রোগের অ্যাগ্রাভেশন হয়। সেক্ষেত্রে হবে কি, রোগী আপনার থেকে হাইতে থাকে। আব্দুল্লাহ সুরক্ষা কিছু বলতে চাই? সম্ভবত স্যার অনেকভাবে আনফিট হয়ে যাবে সম্ভবত। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে অনেকগুলো মেডিসিন ইউজ করতে পারি, যেমন আছে ব্রায়োনিয়া। আমরা প্রথমেই স্মরণ করি রাস্টক ব্রায়োনিয়া। শুধু কি রাস্টক ব্রায়োনিয়া? রাস্টকের যে ব্রায়োনিয়া আছে, ক্যালকেরিয়া কার্ড আছে, আর্মিকা আছে, একুইট কেস এবং ক্রনিক কেস একসাথে মিশিয়ে বলছি। সালফার আছে, হ্যাঁ, স্যাভাইনা আছে, হ্যাঁ। আপনি যদি ক্রনিক স্টেজে দেখেন এমন কার্ড আছে, ফাইটোলক্টা আছে, হ্যাঁ, লিডাম আছে,
ফসফরাস আছে, লাইকোপোডিয়াম আছে, কস্টিকাম আছে, কলসিন আছে, কলসিকাম আছে, ম্যাঙ্গেনাম আছে, ন্যাট্রামিউর আছে, গুয়েটাম আছে। এই জায়গাটা গুয়েটাম একটু কথা বলে, আসলে আমার কাছে গুয়েটাম একটা ভালো মেডিসিন এই রোগের ক্ষেত্রে, আমি দেখেছি অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, খুব ভালো একটা মেডিসিন। হ্যাঁ, এসিড বেঞ্জ আছে, বেশ কিছু মেডিসিন আছে, পেট্রোলিয়াম আছে, এসিড ল্যাকটিক আছে, অনেকগুলো মেডিসিন আছে। তো যাই হোক, আমরা সেদিকে না যে আমরা একটু আলোচনায় চলে আসি, তাহলে আমরা দুটা ভাগে ভাগ করে যদি একটু কথা বলি, তাহলে সেটা হলো যে অ্যাকুইট এবং ক্রনিক স্টেজে যদি আমরা ভাগ করতে পারি, যে রোগীটা অ্যাকুইট নাকি ক্রনিকে আছে, তাহলে আমরা যদি দেখি যে সেই সাথে জীবনী শক্তির উপরে যদি আপনি গুরুত্ব দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার পাওয়ার পোটেন্সি ভালো থাকবে। দুইটা রোগী আপনার কাছে টিকে থাকে না। আমি সেটা ব্যক্তিগতভাবে আমার নিজের ব্যক্তিগত এই যে 9 বছর প্লাস ব্যক্তিগত যে চেম্বারটা বলা হয়, মানে সেখানে আমার এক্সপিরিয়েন্স বলছে যে বাত ব্যথা বেড়ে গেলে রুগী আপনার কাছে থাকবে না, আর চর্মরোগ বেড়ে গেলে রুগী আপনার কাছে থাকবে না, কিন্তু আপনি নিজেই থাকবেন না, টিকবেন না। তাহলে আমরা সেখানে অনেক সময় দেখি যে হাইপোটেনসি রোগের অ্যাগ্রাভেশন আনে। হাইপোটেনসি রোগের অ্যাগ্রাভেশনটা কিভাবে আনে, আমি জাস্ট ডোজ নিয়েও কথা বলে আগাচ্ছি। হাইপোটেনসিটা কিভাবে রোগের অ্যাগ্রাভেশন আনে, তাহলে দেখুন জীবনী শক্তিতে তো যখন চরম অবনতিতে আছে, তখন তো হাইপোটেনসি দিলে জীবনী শক্তি একটা বিপরীত দিয়ে আপনাকে দেখাতে পারে। রোগ শক্তি আপনাকে খুব বেশি প্রভাব ফেলতে পারে, রোগের অ্যাগ্রাভেশনটা হতে পারে, যেটা আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব রোগীর জীবনী শক্তিকে মূল্যায়ন করে তার হেলথের কি কন্ডিশন আছে সেটার উপর ডিপেন্ড করে অবশ্যই আপনি সেখানে পোটেন্সি ইউজ করবেন। সেখানে আপনি যদি আপনার মনে হয় এটা 30 পোটেন্সি বেস্ট হবে, তাহলে 30 ইউজ করবেন। যদি 200 থেকে শুরু করলে বেস্ট হয়, তাহলে 200 থেকে শুরু করবেন। যদি আপার কোনো পোটেন্সি আপনার কাছে বেস্ট মনে হয় তার হেলথের উপর, হেলথের কন্ডিশনের উপরে, তার ডিজিজের উপরে, তার যে সিমটম ক্রিয়েট করছে এই মুহূর্তে তার উপরে ডিপেন্ড করে, যদি মনে হয় যে এই রোগীটা 1000 পোটেন্সি অ্যাপ্লাই করা প্রয়োজন আছে, তাহলে করতে পারেন। এটা একান্ত আপনার দর্শনের উপরে ভিত্তি করবে। তবে আমার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনি বলেন, তাহলে আমি বলবো আমি সাধারণত বাত ব্যথা এবং স্টেবিলিটিতে হাই পোটেন্সি অ্যাপ্লাই থেকে কিছুটা হলে নিজের হাতকে সংযুক্ত রাখবে। তার একটাই কারণ, রোগের অ্যাগ্রাভেশন হলে রোগী আপনার কাছ থেকে সরে যাবে। দেখুন, আপনি বলতে পারেন, আপনি যদি ফুল টাইম হোমিওপ্যাথ হন, তাহলে আপনি বলতে পারবেন না যে আপনার একটা পেশেন্ট চলে গেলে আপনি টিপ ওকে বলে ছেড়ে দেন। আমি বলবো লাইকোপোডিয়ামের মতো কপালের চামড়ায় ঘাস বাড়তে থাকবে, কারণ আপনি যদি ফুল টাইম হোমিওপ্যাথ হন। আমি যেমন আমার পুরোটাই নেশা পেশা সবের মধ্যে, আমার কিছুদিন যদি কোনো স্পেশাল কোনো মানে ডিজিজ গুলা রুগীগুলো যদি কমতে থাকে, তাহলে আমি নিজেকে প্রশ্ন করি এটা কমছে কেন, আমার দুর্বলতা হতে পারে, আমার রুগীগুলো ভালো হচ্ছে না। আমি তখনই চেষ্টা করি ওটা নিয়ে ঘাটাঘাটি করা। তার মানে আমার পেশেন্ট কমে গেলে আমার অবশ্যই কপালে ভাঁজ করবে, সেম আপনারও। তাহলে অবশ্যই একটু চেষ্টা করবেন যে রুগীর ভাইটাল ফোর্সের উপরে বেস করে আপনি রোগীর জীবনী শক্তির উপরে বেস করে আপনি অবশ্যই চেষ্টা করবেন পাওয়ার পোটেন্সিটা অ্যাপ্লাই করা। তো যাই হোক, এটা গেল মেডিসিন দেওয়া নেওয়া পরবর্তীতে ম্যানেজমেন্ট একটা জায়গা। এবার আসি আমরা মেডিসিনের ক্ষেত্রে। দেখুন, আমরা শুরুতেই আমরা কোনো রুগী আসলে, বাত ব্যথার রুগী আসলে অনেকে রাফটক্স, অনেকে আছে ব্র্যানাকে চিন্তা করে থাকে। যদি প্রশ্ন করেন কেন, আপনি একদম নবীন একজন ডাক্তার রাফটক্স করেছেন, ব্র্যানা করেছেন। আসলে আমাদের কর্মজীবনে আমরা প্রত্যেকেই সঞ্চালিত থাকি। আমি আপনাদের ভুলগুলোকে একটু বোঝানোর চেষ্টা করছি। আমারও এক সময় ছিল, আমরা রাফটক্স বা আমরা ব্র্যানাকে খুব দ্রুত চিন্তা করি। আপনি 10টা রুগী দেখেন, আপনি যদি তরুণ ডাক্তার হন, 10টা রুগী দেখেন আপনার 6টা 7টা 8টাতে রাফটক্স বা ব্র্যানা আছে, অথবা আর্নিকা আছে। এই জায়গাটা দখল করার পেছনে হলো যে আপনি এর মধ্যে সীমাবদ্ধ আছেন, তাই এই জায়গাটা দখল করে আছেন। যদি এর বাইরে যেতেন তাহলে হতে পারে কলসিকাম, হতে পারে লিগাম্পাস, হতে পারে ফাইটোলতা, হতে পারে ভিয়েকাম, হতে পারে কুবাল্টাম, আপনি ইউজ করতে পারতেন। তো যাই হোক, তাহলে রাফটক্স এবং ব্র্যানা কেন বললাম, এই জায়গাটা আমরা কেন যাই, সেই ভুলগুলো যদি বলি তারপরে মেডিসিনে যাই, সেটা হলো আমরা দৈনন্দিন জীবনে প্রতিটা দিন কাজ করি। তাহলে দেখুন, কাজ করতে গিয়ে আমাদের চলতে হচ্ছে, তাহলে কাজ করতে গিয়ে যখন চলতে হচ্ছে, আমরা ব্র্যানাতে দেখেছি চললে সঞ্চালিত হলে অ্যাগ্রাভেশন হয়। আপনি মাথার মধ্যে ব্র্যানা আনলেন,
চুপ করে থাকলে ভালো থাকে। ব্রাউনি আনলেন, আমি একটু কম্পেয়ারও করে দিচ্ছি, সেই সাথে আপনাদের নতুন মেডিসিন আমি সংযোগ করে দিচ্ছি। আপনি ব্রাউনি আনলেন, আপনি দেখলেন তার সকালবেলা মোশনে খুব পেইন হচ্ছে, আস্তে 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 যখন তার ফিজিক্যাল এনজাইটি বৃদ্ধি পাচ্ছে, এই মাইল্ড এনজাইটি বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা রাষ্ট্রপতি দেখেছি যে তার শারীরিক অস্থিরতাটা বেশি। যখন সে শুয়ে থাকে সে তখন অস্থির থাকে ব্যথার অনুভূতিতে। এই যে ব্যথার অনুভূতিটাকে রিলিভ করার জন্য সে কি করছে, আপনার শরীরটাকে এদিকে ওদিকে পাটাকে সঞ্চালিত করছে, দাঁড়াচ্ছে, মানে কখনো সংকুচিত করছে, সম্প্রসারিত করছে। আসলে কি এটা করলে কমে? রাষ্ট্রাক্ষের পেশেন্টকে আপনি জিজ্ঞাসা করবেন এটা করলে কমে? অ্যাকচুয়ালি কমে। দেখুন এইটা যখন তার শারীরিক অবস্থাটা ক্রমাগত সঞ্চালিত করছে, অস্থিরতা, মানসিকতা ব্যস্ত হয়ে যাচ্ছে, সে হাঁটছে, স্লো মোশনে হাঁটছে, আমরা দেখেছি ফার্স্ট মোশনে যদি তার পেইন হয়, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু ওই ব্যক্তি রাত হলে বলছে যে আমি সারাদিন হাঁটাহাঁটি করিলাম, খুব ভালো ছিলাম, কিন্তু এই যে শুয়েছি আমার তীব্র ব্যথা শুরু হয়ে গেছে, মানসিক অস্থিরতাটা কিন্তু শুরু হচ্ছে। তাহলে আমরা এই দুটার যদি সমন্বয় পাই তাহলে চেষ্টা করবো ফাইটোলতাকে ইউজ করার। আমি ফাইটোলতা করলাম, মানে আলোচনা করলাম, আমি কিন্তু রাষ্ট্রস্বরূপ ব্যায়ামে আলোচনা করি, আমি আলোচনা করতে চেয়েছি ফাইটোলতা। আপনি যদি দেখেন কোন রোগীর মধ্যে, আপনি যদি খেয়াল করেন যে কোন রোগীর মধ্যে রাষ্ট্রস এবং ব্যায়ামের সম্মিলিত রূপ আছে, আমি যেদিন হাঁটি প্রচন্ড ব্যথা বাড়ে, আমি রাত্রে শুতে পারি না, তাহলে রাত্রে অ্যাগ্রাভেশন হচ্ছে কার? রাষ্ট্রস্যের। আমি যখন সারাদিন কাজ করি আমি খুব ভালো থাকি, রাষ্ট্রস্যের। আমি বিশ্রামে গেলেই আমার প্রচুর পেইন হচ্ছে, রাষ্ট্রস্যের। অথচ সেই রোগী বলছে যে আমি চাপলে টিপলে ভালো থাকি, ব্যায়ামে। আবার এই রোগী বলছে আমি যদি 2-1 দিন কাজ না করি, চুপচাপ থাকি, তাহলে আমি ভালো থাকি, আমার কাজ নেই, লাস্ট 1 উইক আমি কোনো কাজ করিনি। ধরুন একজন কৃষি ফ্যামিলির একজন ব্যক্তি এসে বললো যে আমার সিজনাল যে ক্ষেত গুলো ছিল সেগুলো যখন ছিল তখন প্রচুর পেইন হয়েছে, রাইট নাও নাই, আমি রেস্টে আছি, ব্রায়োনিয়া। তখন আপনি তাকে ব্রায়োনিয়া দিচ্ছেন। তাহলে ব্রায়োনিয়া এবং রাষ্ট্রস্যের যদি সম্মিলিত রূপ কোনো রোগীর মধ্যে পেয়ে থাকেন তাহলে চেষ্টা করবে সেখানে ফাইটোলতা ইউজ করতে। ফাইটোলতা আর একটা ব্যাপার আছে, শুক্লা ধাতুগ্রস্ত সহজেই তার গান আক্রান্ত হয়, সহজে তার ঠান্ডা লাগার প্রবণতা আছে, বিদ্যুৎ গতিতে ব্যথাগুলো সঞ্চালিত হয়। সাথে এইটুকু লক্ষণগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন যে বিদ্যুৎ গতিতে ব্যথাগুলো সঞ্চালিত হওয়ার একটা প্রবণতা আছে। হ্যাঁ, যেমন আমি রোগীকে প্রশ্ন করি এইভাবে যে আপনার ব্যথাটা ঠিক সেন্সেশনটা কেমন? মুখটানো ব্যথা, কোচামারা ব্যথা, সুই ফোটানোর মতো ব্যথা, হ্যাঁ, তাকানো ব্যথা, জিলিক মারা ব্যথা, এই যে আমরা তো অনেককে প্রশ্ন করে অনেক রোগী হাসে, হ্যাঁ, অনেক রোগী হাসে। তো যখন আমাকে মনে হয় যে না এটা ফাইটোলতা হতে পারে, তখন আমি বলি দেখেন বিদ্যুৎ চমকায় না আকাশে, নেই বলে হ্যাঁ চমকায়। বিদ্যুৎ চমকায় একটা জায়গায় আলো হয় কিন্তু ছড়িয়ে যায় চারিদিকে, কতক্ষণ সময় লাগে? সেকেন্ডের মধ্যে তো সরাসরি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে যায়। যদি এই সিমটমটা আপনি এভাবে নিতে পারেন তাহলে অবশ্যই সে রাষ্ট্রাস বা ব্রায়োনিয়া না, সে অবশ্যই ফাইটোলতা হবে। এখন আপনি তার জীবনী শক্তির উপরে বেস করে আপনি 30 দিতে পারেন, 400 দিতে পারেন, 100 দিতে পারেন, যা খুশি। আপনার যদি মনে হয় তার এলবো জয়েন্টে পেইন, আপনার যদি মনে হয় তার রিস্ট জয়েন্টে পেইন, আপনার যদি মনে হয় তার এভরি জয়েন্টে পেইন, আর্থ্রাইটিসের ক্ষেত্রে হিল জয়েন্ট থেকে শুরু করে সমস্ত জয়েন্টে যদি আপনার পেইন আছে, সেখানে যদি সঞ্চালিত হয়, ফুলে থাকে, ফুলে যায়, সাধারণত ফুলে গেলে আমরা রাষ্ট্রাস, ফুলে গেলে ব্রায়োনিয়া, ফুলে গেলে ভিরাম পাস, অনেকগুলো ব্যবহার করে থাকি, এপিসমেল, অনেকগুলো মেডিসিন ব্যবহার করে থাকি। তবে এখানে আপনি অবশ্যই অনেকের কিছু টেস্ট দিতে পারেন, যেমন ব্যথার রোগীগুলো আসলে অবশ্যই আপনি ক্রিয়েটিনাইনটা দেখে দিবেন, কারণ আমরা দেখেছি যে বিশেষ করে আধুনিক যুগে বলতে পারেন, আধুনিক যুগে আপনি কখনোই হেঁটে ঢাকায় যেতে চাইবেন না, আপনার গন্তব্য থেকে হেঁটে অন্য দেশে যাইতে চাইবেন না। সুযোগ থাকলে সাইকেল, সুযোগ থাকলে বাস, সুযোগ থাকলে আপনি বিমানে চলে যাইবেন। অর্থাৎ রুগীটায় আমি দ্রুত গতিতে আমি উপশম পাই, তাহলে দ্রুত গতিতে উপশম পেতে যে রুগী কি করছে যে পেইন কেয়ার খাচ্ছে দীর্ঘমেয়াদী, অনেক
ইউটিউবাররা আছে যেটাকে আপনাকে ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। ইউটিউব দেখে দেখে অনেকে মেডিসিন কিনেছে। আমি দুটো সেক্সুয়াল পেশেন্ট দেখেছিলাম যে এখন টোটালের মানে ইম্পোর্টেন্সিতে ভুগছে, টোটাল পুরুষত্ব কি জিনিস ভুলে গেছে হোমিওপ্যাথি দেখে, ইউটিউব দেখে দেখে। তো যাই হোক, তাদেরকে ব্যথার ওষুধ খেতে পারে, কবিরাজের ওষুধ খেতে পারে, স্টেরয়েড জাতীয় মেডিসিন খেতে পারে। আসলে কবিরাজে যে গাছ ব্যবসা দেয় আপনি প্র্যাকটিক্যালে তো আমরা পেয়েছি, কারণ তান্ত্রিক লেভেল থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সবাই মোটামুটি এখন হোমিওপ্যাথির সাথে সংযুক্ত। তান্ত্রিক লেভেলে যাদের শিক্ষার হারটা একটু কম তারা চেষ্টা করে কবিরাজ বলুন তো গাছ খাচ্ছে। আসলে কি গাছ খাচ্ছে? গাছের মধ্যে কি পেনকিলার নেই, স্টেরয়েড জাতীয় মেডিসিন নেই? অনেক হোমিওপ্যাথ এটা দিচ্ছে। আমার ঝিনাইদহ জেলা শহরে নাম করা 2-3 জন হোমিওপ্যাথ আছে। মনোরাফা ছেলে, মনোরাফা সম্বন্ধে ক্লাসে আছে যে যারা স্টেরয়েড ব্যবহার করে। আর এটা নিয়ে কোনো সেমিনার হলে আমি কথা বলতে গেলে আমাকে অবশ্যই থামিয়ে দেয়, কথা বলতে দেয়। যাই হোক, তাহলে অবশ্যই আপনারা ক্রিটিনাইনটা টেস্ট করে নেবেন। অবশ্যই তাকে তার হার্টের কোনো ডিজিজ আছে কিনা সেটাও চেক দিয়ে দিতে পারেন। ফার্স্ট একটা ইসিজি করাতে পারেন। আপনার কাছে কোনো কিছু যদি মনে না হয়, আপনি যদি জয়েন্ট গুলো ফুলে যায়, সন্ধিগুলো ফুলে যায়, তাহলে ইউরিক অ্যাসিডটা টেস্ট করে নিতে পারেন, সিরাম ইউরিক অ্যাসিডটা টেস্ট করে নিতে পারেন। বাট ছোটখাটো যে টেস্টগুলো আপনার কাছে কমন মনে হয় সেগুলো আপনি করে নিতে পারেন। আরেক চেষ্টা করতে পারেন। যাই হোক, আমরা আরেকটু সামনে আগে। তাহলে আমরা যদি দেখলাম যে রাষ্ট্রাংশে আমরা যেটা আলোচনা করলাম যে ব্রায়ানরা বলছে আমি সঞ্চালিত হলে ব্যথা পারে, আমি স্পর্শে আমার ব্যথা পারে, অর্থাৎ স্লো স্পর্শে তার ব্যথা হয়, কিন্তু কিছুটা হিপারসালসের মধ্যে। কিন্তু একটু জোরে প্রেশার দিলে কিন্তু ব্রায়ানে ভালো থাকে। মরলে ব্যথা বৃদ্ধি প্রাপ্ত হয়, চুপ থাকলে ভালো থাকে, গলা বুক শুকিয়ে যায়, গরম কাঠো আক্রান্ত স্থানে উত্তপ্ত থাকতে পারে, মেলেডোনার মতো লিনাম পালসের মতো আক্রান্ত স্থানে মানে ঠিক টেনে ধরার মতো ব্যথা অনুভূত হতে পারে। তাহলে সেখানে আমরা ব্রায়ানকে চিন্তা করতে পারি। এবং আমরা রাষ্ট্রাংশে বলেছিলাম শীতকাত এবং শীতকালে যদি তার রোগ লক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, যদি সে গরম থেকে ভালো থাকে, 5 মোশনে যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 5 মোশনে যদি তার প্রচন্ড পেইন থাকে, হ্যাঁ, একসময় সে কর্মজীবনে ঢুকে যাওয়ার পরে পরবর্তীতে যদি সে ভালো থাকে কর্মজীবনে ঢুকে যাওয়ার পরে, খেয়াল করুন, তার মানে সে যখন মানসিক ভাবে নয় শারীরিক ভাবে যখন সে অস্থির হয়ে যাচ্ছে, তখন যদি রুগী বলে যে আমি তো সারাদিন কাজ করি টের পাই না, হ্যাঁ, তার মানে কর্মজীবনে ঢোকার পরে যদি সে ভালো থাকে, তাহলে অবশ্যই সেখানে আপনি রাষ্ট্রাংশে চিন্তা করতে পারেন। রাষ্ট্রাংশের আপনার কমন চিন্তা দেখবো বর্ষাকালীন দীর্ঘকায় স্যাঁতসেঁতে পরিবেশে থাকেন, দীর্ঘকায় স্যাঁতসেঁতে পরিবেশে থাকার ফলে তার রোগ লক্ষণে দেখা দিতে পারে। বংশানুক্রমিক না হলেও তার ভারী জিনিস কাজ করার ফলে তার বাত ব্যথা বা তার যে কোনো রোগ লক্ষণ দেখা দিতে পারে, সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে রাষ্ট্রাংশে চিন্তা করতে পারি। রাষ্ট্রাংশ সেখানে একটা ভালো মেডিসিন। আর দুয়ের সমন্বয় থাকলে আমরা পার্টিলতাকে চিন্তা করতে পারি। লিডামকে যদি চিন্তা করি তাহলে দেখুন লিডামের যে জায়গাটা আছে, লিডাম লাইকোপোডিয়াম নিয়ে যদি কথা বলি, দেখুন লিডামের জায়গায় আমরা খেয়াল করেছি, আমি প্র্যাকটিক্যালি যদি বলি লিডাম লাইকোপোডিয়াম, লিডাম এবং লাইকোপোডিয়াম, এটা আমার জাস্ট প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি আপনাদের বলছি। সাইটিকা নার্ভের যে পেইন গুলো নিয়ে আসে লিডাম এবং লাইকোপোডিয়ামের, আপনার যে পেইন নিয়ে রিউমাটিজম নিয়ে যে রোগীগুলো আসে, সেটা আর্থ্রাইটিস হোক বা ডিটিসি যাই হোক, মাসকুলার হোক, যাই হোক, যেটা নিয়ে আসুন না কেন, হ্যাঁ, আপনি দেখবেন লিডাম এবং লাইকোপোডিয়ামে, আমি তো লাইকোপোডিয়াম তো বলে থাকি যারা দীর্ঘমেয়াদী স্থিতিশীল থেকে যদি কোনো জবের সাথে সে রিলেটেড থাকে, পরবর্তীতে দেখবেন তার সাইটিকা নার্ভের পেইন নিয়ে আপনার কাছে আসবে। লিডামকে যদি এই জায়গায় দেখেন যারা ড্রাইভার ট্রেনে আছে, আমার চিন্তাটা একটু ভিন্ন, যারা ড্রাইভার ট্রেনে আছে এরা মদ পান বা নেশাদার দ্রব্যের সাথে সংযুক্ত থাকে। আমরা উত্তেজক কারণে কিন্তু বলেছিলাম ড্রাইভার ট্রেনিংকে আবার অজীর্ণ সমস্যা, এসিডিটি সমস্যা, ঘুমের সমস্যা, টিকটিকে মেজাজ, ইনফ্যামিলিটিতে, এইসব জায়গায় কিন্তু আমি নাচকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকি ড্রাইভার ট্রেনিংয়ে। এটা আমরা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একটা সাইড করে রাখা, যে এরা অনিয়মিত লাইফস্টাইল, আমি তো যদি নাচ হলো অনিয়মিত রাখা। এই লিডামের রোগীগুলো দেখবেন যারা খুব বেশি মদ পান করে, তাদের যদি আপনার আর্থ্রাইটিস হয়ে থাকে, যারা মদে আসক্ত এবং আমি বলেছিলাম যে আর্থ্রাইটিসটা লোয়ার পার্ট থেকে শুরু হয়, সেখানে আপনার হিল থেকে শুরু হতে পারে, অ্যাঙ্কেল হতে পারে, নিচু অ্যাঙ্কেল হতে পারে,
আপনার আস্তে 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 উপরে উঠতে পারে। তাহলে লিজামের একটা জায়গা আছে, নিচ থেকে উপরের দিকে উঠে আসে। ঠিক আছে, মনে রাখার যে জায়গাটা আছে, নিচ থেকে উপরের দিকে উঠে আসা, পা থেকে শুরু করে উপর দিকে সঞ্চালিত হচ্ছে তার জিনিসগুলো। প্রত্যেকটা জয়েন্ট সন্ধিতে মনে হচ্ছে যে ওই যে ইউরিক অ্যাসিড জমলে দেখবেন যে আমার এক পেশেন্ট বলেছিল যে আমার হাতে আমার প্রত্যেকটা জয়েন্টে টিউমার রয়েছে, গাউট স্টোন যেটাকে আমরা বলতে পারি, যে প্রত্যেকটা জায়গাতে পাথরের ন্যায় শক্ত আছে। হ্যাঁ, পাথরের ন্যায় শক্ত হলে তো আবার আমরা হাইড্রোলোকা আছে, পুনিয়াম আছে, মুটা আছে, ক্যালসিয়াম ফ্লোর আছে, অনেকগুলো মেডিসিন আছে, যে জায়গাগুলো শক্ত হয়ে গেলে আমরা এই মেডিসিনটা চিন্তা করে থাকি। তো আমরা যদি দেখি যে ব্যথা নিচ থেকে উপরের দিকে সঞ্চালিত হচ্ছে এবং এই রোগীকে প্রত্যেকটা জয়েন্ট সন্ধিতে পাথরের ন্যায় শক্ত হয়ে আছে, রোগী গরম কাপড়, পেইন সেন্সেশন, সুই ফোটানোর মতো ব্যথা, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, দমদমানির মতো ব্যথা, খোঁচা মারার মতো ব্যথা এবং রায়োনিয়ার মতো যদি সঞ্চালিত হলে তার পেইন অ্যাগ্রাভেশন হয়, তাহলে সেখানে অবশ্যই আমরা লিজামকে চিন্তা করতে পারি। এই জায়গায় লাইকোপোডিয়ামের যে জায়গাটা আমি আপনাদেরকে বললাম যে নির্দিষ্ট কোনো কাজ যদি সে দীর্ঘমেয়াদী করে, নির্দিষ্ট কোনো কাজ যদি সে দীর্ঘমেয়াদী করে, এখানে আমি আবার এই স্টেজটা রেখে দিই। হ্যাঁ, দেখেন যারা কৃষক শ্রেণী, যে আমি জমি নিলামি দিচ্ছিলাম, হ্যাঁ আমি সাইডিকা নার্ভের উপরেও একটু আলোকপাত করে যাচ্ছি। প্র্যাকটিক্যালি আমি দেখেছি যেমন যারা ভার উত্তোলনের কাজ করে তাদের লাম্বার রিজিয়নে যদি পেইন হয়, তাদের আপনি রাষ্ট্রার্থের প্রাধান্য যেমন দিয়ে থাকেন, যারা একটানা কাজ করে তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়ামের কিন্তু একটা ভালো লেগেছে। তো আমরা লাইকোপোডিয়ামে জানি যে তার অ্যাগ্রাভেশন টাইমটা বিকাল 4টা থেকে রাত 8টা, ঘুমানোর পরে তাদের অ্যাগ্রাভেশন হতে পারে, আমরা লাইকোপোডিয়ামে দেখেছি। মজার বিষয় হলো আমরা জানি যে লাইকোপোডিয়াম হলো ডান সাইডের মেডিসিন। আদৌ কি সত্যি কথাটা সত্য? গ্রহণযোগ্যতা কতটুকু? শুধু ডান সাইড? আমরা অনেক মেডিসিনকে দেখেছি সাইড সেটি করে সঞ্চালিত হয়, অর্থাৎ বাম থেকে ডান, ডান থেকে তার বামে সঞ্চালিত হওয়ার প্রবণতা আছে। তাহলে যদি কোনো রোগী ডান সাইডে আক্রান্ত হয় শুরুতে, বিকালের দিকে যদি কোনো রোগীর অ্যাগ্রাভেশন হয়, বিকাল থেকে রাত 8টা পর্যন্ত যদি রোগীর কোনো অ্যাগ্রাভেশন আপনি খুঁজে পান এবং এই রোগীকে যদি আপনি দেখেন যে একটানা কাজ করার ইতিহাস আছে, একটানা কাজ করার ইতিহাস যদি রোগীর মধ্যে খুঁজে পান, তাহলে সেখানে কিন্তু আপনি অবশ্যই লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। মজার আর একটা বিষয় হলো যদি তার পেইনটা হিপ জয়েন্ট থেকে আসে, লিজামের বিপরীত যদি বলে, লিজাম বলছে নিচ থেকে ঊর্ধ্বগামী, আমি সাথে অর্থোপেডিক্সের সাথে সাইটিকা নার্ভের পেইনটা এখানে সংযুক্ত করে দিলাম, যে যদি দেখেন যে লাইকো এবং লিজাম দুজন স্ববিরোধী ভাবে আসছে, লিজাম নিচ থেকে লাইকোপোডিয়াম উপর থেকে দুজন বিপরীত দিকে যাচ্ছে এবং রাইট সাইডে আক্রান্ত হওয়ার প্রবণতা এবং আক্রান্ত স্থানে যদি ফোলা ভাব থাকে, স্থিতি থাকে, যদি সেখানকার নার্ভগুলো ফুলে থাকে, তাহলে সেখানে কিন্তু আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। আনুষঙ্গিক যে জায়গাগুলো আছে আসলে প্র্যাকটিক্যাল মেডিসিন অন্য মেডিসিন থেকে কিভাবে কোন লক্ষণকে প্রাধান্য দিয়ে আলাদা করা যায় এটা নিয়ে আলোচনা করলে মনে থাকে। লাইকোপোডিয়ামকে কর্টিকাল থেকে কিভাবে আলাদা করবো, কোন সিমটম থেকে আলাদা করবো বাত ব্যথার ক্ষেত্রে, এইটা নিয়ে আলোচনা করলে আপনাদের মনে থাকবে। তাছাড়া ওই যে যদি আমরা বলি শীতকাতর ডান পাশের পেশেন্ট মিষ্টি খেতে পছন্দ করে, গরম গরম খেতে পছন্দ করে, শীতটা কপালে ভাঁজ আছে, ঊর্ধ্বগামী শীর্ণতা, নিম্নগামী খোলা ভাব, এত কিছু আপনারা একটু পড়ে নেবেন। আমরা আলাদা করবো কোন লক্ষণকে প্রাধান্য দিয়ে এই মেডিসিনটাকে পাওয়া যায়। দেখুন, এই যে খোলাভাবের কথা যদি আসে, তাহলে সেখানে কোলোফাইলাম থেকে একটা ভালো মেডিসিন, আরেকটা মেডিসিন কোলোফাইলাম, লিজাম বা ইটিসি। দেখুন, আমরা যদি দেখি যে হাতের বা পায়ের আঙুলে যদি পেইন থাকে এবং ফোলাভাব থাকে, বিশেষ করে আমাদের যে বৃদ্ধাঙ্গুলিগুলো আছে, হ্যাঁ বৃদ্ধাঙ্গুলিগুলো আছে, এইসব জায়গায় যদি ফোলাভাব থাকে এবং পেইনটা যদি মনে হয় যে সঞ্চালিত হয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে,
একটা হ্যালো, ও গুরু ভাই, আমার তো এখনো 15 মিনিট সময় লেগে যাবে, 15 মিনিট লেগে যাবে চেম্বার বন্ধ করতে। হ্যাঁ? আচ্ছা না, আচ্ছা হ্যাঁ এসে কল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেখানে আমরা ফলো ফাইন্যান্সে চিন্তা করতে পারি। হ্যাঁ, এছাড়াও যদি আপনি দেখেন আপনারা অনেকের ক্ষেত্রে এসিড ল্যাকটিক ইউজ করেন কিনা জানি না। যদি কোনো পেশেন্টের বিশেষ করে শোল্ডার, ফ্রোজেন শোল্ডারে, লাম্বার রিজিওনে, এলবো জয়েন্টে, রিস্ট জয়েন্টে, নি জয়েন্টে, হ্যাঁ, যদি কোনো রোগীর দেখেন এই জায়গাগুলোতে আক্রান্ত করেছে এবং সে বাত ব্যথা সংযুক্ত তার কিডনি ডিজিজটা আছে, হতে পারে কিডনি স্টোন, হতে পারে ক্রিটেনাইনটা গ্রো করেছেন, হতে পারে। এখন আমরা বাত ব্যথাটাকে অনেক সময় কি বললাম, ওই যে শুরুতে যে বললাম যে আপনার এই জিনিসগুলো করে নেওয়া উচিত, কারণ একটা বাত ব্যথা যদি ক্রনিক স্টেজে এসে অনেকগুলো ডাক্তারকে ক্রস করে আপনার কাছে এসেছে, সে এতগুলো ডাক্তারের চেহারা দেখতে যায়নি, ডাক্তারের সাথে ট্রেন করতে যায়নি, ওষুধ খেতে গেছে। ডাক্তার নিজেকে হাইলাইট করার জন্য, নিজেকে ভালো প্রমাণ করার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, হতে পারে সে অনেস্ট নয়, সে আপনাকে স্টেরয়েড দিয়েছে, পেইন কিলার দিয়েছে, তাহলে তার হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজে সে আক্রান্ত হতে পারে। এমন তো অবস্থা আপনার কাছে এসেছে, আপনি হয়তো 1 সপ্তাহ 2 মাস 1 মাস ওষুধ চালিয়েছেন, আপনি অনেস্ট, আপনি তাকে কলসিকাম দিয়েছিলেন, হতে পারে কলসিকামের পেশেন্ট বা হতে পারে পেট্রোলিয়ামের পেশেন্ট। আমরা পেট্রোলিয়ামটা ক্রনিক আর্থাইটিসে ব্যবহার করতে পারি, জয়েন্ট পেইন, ক্রনিক আর্থাইটিসে। হ্যাঁ, আমরা দিকে যাচ্ছি না। তাহলে সেখানে 1 মাস পর পরে যখন রুগী ইমপ্রুভ হচ্ছে না, ওই সময় থেকে রুগীটা প্রভাব শুরু করছে, আপনি দেখে গেলেন, আপনার ওষুধ খাওয়ার পরেই কিন্তু ডিজিজটা এসেছে। সম্ভবত যারা আমার সাথে থাকেন, প্রতিনিয়ত যারা আমার সাথে থাকেন, যাদের নিয়ে আমি প্র্যাকটিক্যালি রুগী দেখি, তারা জানেন আমি প্রচুর টেস্ট দিয়ে থাকি। আমি যতটুকু জানি, যতটুকু আমার জানা আছে, ততটুকুর উপরে, কারণ আমি চাই আমি আমার জায়গায় সেফ থাকা। তো যাই হোক, আমরা যদি দেখি যে কিডনি ডিজিজে আক্রান্ত হতে পারে, কিডনি স্টোন হতে পারে যে কোনো কিডনি ডিজিজের সাথে আক্রান্ত। কারণ আমরা দেখেছি যে ইউরিক অ্যাসিডটা যখন তার ব্লাডে বাড়তেই থাকছে, তখন জয়েন্টগুলো ফুলতে থাকছে, একটা সময় সে তার কিডনি সমস্যা হতে পারে, বাত ব্যথার দীর্ঘদিনে পেইন কিলার খাওয়ার কারণে হতে পারে, চাপের শর্ট কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আর আপনি আপনার জায়গায় সব থাকেন, আপনি আপনার জায়গায় ভালো থাকেন। অথবা রোগীটা ব্লাড সুগারে আক্রান্ত, তাদের দুটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম। একটা হলো যে হয়তো কিডনি ডিজিজের সাথে যদি আক্রান্ত থাকে, অথবা ব্লাড সুগারের সাথে যদি আক্রান্ত থাকে, এই ধরনের রোগীতে যদি আপনি দেখেন এই যে জায়গাগুলো বললাম, ফ্রোজেন শোল্ডারে, লাম্বার রিজিওনে, এলবো জয়েন্টে, রিস্ট জয়েন্টে, নি জয়েন্টে, এই জায়গাগুলোতে, স্পেশালি এই জায়গাগুলোতে যদি আপনি পেইনটা খুঁজে পান, সেন্সেশনটা হলো ঝিনঝিন করার মতো ব্যথা, মাস্কুলার রিউমাটিজমে অ্যাসিড ল্যাকটিক যথেষ্ট গুরুত্ব বহন করে। মাস্কুলার রিউমাটিজমেও অ্যাসিড ল্যাকটিক যথেষ্ট গুরুত্ব বহন করে। তাহলে সেখানে আপনি গ্রাস্টক্সের মতো যদি ব্রায়োনিয়ার মতো যদি অ্যাগ্রাভেশন মুভ পান, যে আমি সঞ্চালিত হলে আমার ব্যথা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সঞ্চালিত হলে আমার ব্যথা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে কিন্তু আপনি অ্যাসিড ল্যাকটিকটাকে ইউজ করতে পারেন। পেট্রোলিয়ামটা হয়তো কখনো আপনার চিন্তা করে না। একটা সময় মজার একটা বিষয় নিয়ে, আজ থেকে আরো 5-7 বছর আগে, অর্থাৎ আমার ব্যক্তিগত চেম্বার জীবনের 1-2 বছর পরের গল্প, আমি কোন একটা রুগীর মধ্যে প্রপার কলসিকামের পেশেন্ট পাচ্ছিলাম, কিন্তু আমি কলসিকামকে কখনো এখানে ইউজ করি, আমি তো কনফিউশনে ছিলাম, দিব না। হ্যাঁ, সত্যি কথা বলতে অনেক মেডিসিন আছে আমরা অ্যাপ্লাই করি না, যারা একটু ল্যাবরেটরি থাকে। আমি কিন্তু ল্যাবরেটরি বেস করে কখনো কোনো রোগীর মেডিসিন দিই না, কিন্তু জ্ঞান অর্জনের জন্য আমি ল্যাবরেটরিটা দেখি, মাঝে দেখি। আমি যখন কম্পেয়ার করতে চাই, কম্পেয়ার দিয়ে পড়াশোনা করতে চাই যে এটা এই লক্ষণে কি কি সিমটম আছে, কি কোনটা থেকে কোনটা আলাদা করবো, কোনটাকে ভ্যালু দিব, কোনটাকে দিব না, এটা করতে গেলে আমি অবশ্যই ল্যাবরেটরি ঘাটাঘাটি করি। ঠিক ওই জায়গাতেই দেখবেন অনেক আপনার কাছে যেটা ভ্যালু নেই, সেখানে কিন্তু মেডিসিন গুলো অনেকটা ভ্যালু তৈরি করছে। ঠিক অনুরূপভাবে পেট্রোলিয়াম ক্রনিক
আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনি যদি দেখেন রাস্তার মতো মুসরানো ব্যথা, স্পেশালি তার সাইনোভাইটিস হলে, স্পেশালি তার নিচের এরিয়ায়, লাম্বার রিজিয়নে যদি তার পেইন হয়, যদি পিন সেন্সেশন থাকে, যদি আড়ষ্ট ভাব থাকে, যদি ইগনেশিয়ারই তো ভুলে যাচ্ছি, খাইতে গেলে কর্মর্গের শব্দ হয় বাড়ির ওখানে, এটা ইগনেশিয়া ভুলে গেছি, সরি। ঠিক যদি এরকম শব্দ হয়, ফটফট ফটফট শব্দ হয়, ক্রনিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে, এই রোগের ক্ষেত্রে যদি দেখেন যে ইউরিন আরিতে যদি দেখেন যে সেডিমেন্টটা পাওয়া যাচ্ছে, যদি দেখেন তার ইনফেকশন আছে, যদি দেখেন সে কৃমিতে আক্রান্ত, হ্যাঁ, তাহলে অবশ্যই সেখানে আপনি পেট্রোলিয়ামকে চিন্তা করতে পারেন। যদিও ড্রাগ সালফার এদের মতো পেট্রোলিয়ামের কিছুটা স্কিন ডিজিজের প্রবণতা যদি তার মধ্যে খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি পেট্রোলিয়ামকে চিন্তা করতে পারেন। হ্যাঁ, অবশ্যই সেখানে আপনি একটু রিপোর্টটা করে নিতে পারেন, ইউরিন কালচারটা করে নিতে পারেন, হ্যাঁ, আপনি করে নিতে পারেন। আপনার যদি মনে হয় সেই সাথে ওই যে আদার্স যেগুলো বললাম ওগুলো যদি আপনার কাছে মনে হয়, পাশাপাশি এটা করে নিতে পারেন। আপনার শিওর হওয়ার পারপোজে যে আমি এটা শিওর হতে চাই, তো সেখানে আপনি মেডিসিনটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা এসিড বেঞ্চকেও কিন্তু চিন্তা করতে পারি। ইউরিনে যখন কথা বললাম, এসিড বেঞ্চ আর সোডিয়াম, এসিড বেঞ্চ এবং সোডিয়াম দুটারই দিকটা যে খুব দুর্গন্ধ। যদি দেখেন যে এই রোগীর মানে কি বললে বোঝানো যাবে যে সাইনোভাইটিস বা মানে হাঁটুতে যে নি জয়েন্টে যে পেইনটা, প্রধানত ইনফ্লামেশনটা দেখা দেয়, যদি আপনি এখানে পান, যদি তার যে কোনো জয়েন্টে ব্যথা পান সংযুক্ত, স্পেশাল আমি সাইনোভাইটিসটাকে বেশি ইয়ে করলাম, অ্যাচিভমেন্টের এই জায়গাটা বেশ ভালো কাজ করে। যদি আপনি দেখেন যে তার প্রসব সংক্রান্ত রোগ লক্ষণ আছে, অর্থাৎ দুর্গন্ধযুক্ত, প্রচন্ড দুর্গন্ধযুক্ত, ঘোড়ার ন্যায়, আমরা বলেছি ঘোড়ার ন্যায়, অর্থাৎ ঘোড়ার ন্যায় কথাটা এই জন্য বলা হয় যে তীব্র ঝাঁঝালো কোনো গন্ধ, আমরা মানে জাস্ট বাংলা বইতে এইভাবে উল্লেখ করে আছে, তীব্র ঝাঁঝালো, যেটা আপনাকে খুব বেশি সেন্সিটিভ করে তুলবে, মানে আপনাকে বিরক্ত করে তুলবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনারা যখন দেখবেন এই রুগীতে ইউএসজি অফ কেইউভি দিয়ে দেখছেন যে তার প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, আপনি যদি তার লোয়ার অ্যাবডোমেন আলট্রা ইউএসজি করেছেন অথবা ইউএসজি অফ কেইউভি আপনি করে দেখলেন যে তার প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং সে প্রস্রাব সংক্রান্ত রোগ লক্ষণের সাথে সংযুক্ত আছে, প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে এবং সে বাত ব্যথাতে আক্রান্ত, তাহলে এখানে ইনলার্জমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি, প্রস্রাব সংক্রান্ত রোগ লক্ষণের সাথে ব্যবহার করতে পারছি, সেই সাথে আবার রিমার আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি। অর্থাৎ সংযুক্ত লক্ষণগুলো যদি থেকে থাকে, তাহলে আমরা প্রস্টেট ইনলার্জ হয়েছে বলে আমরা ফ্লিমেটিস, আমরা সার্সেকুলিয়া, সেভালসিরুলাটা, পূজা, বারবারিস, ভালগেরিস, ক্যাম্পোরিস, সালফার, টিটিসি, রেডুরিনাম এগুলো ইউজ না করে যদি এই লক্ষণটা খুঁজে পান, তাহলে সেখানে বসে এসিড বেঞ্চকেও একবার চিন্তা করবেন। আচ্ছা, আমি আর 5 মিনিট সময় দিব। হ্যাঁ, আসলে আমারই দেরি হয়ে গেছে, আমার জন্য 9:30 অপেক্ষা করছে, অলরেডি 9:30 বাজতে গেল। মোটামুটি স্কিপ করে হলো কিছুটা আলোচনা করেছি। আচ্ছা, বুয়েটামের যে কথাটা বলছিলাম, বুয়েটামকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। বুয়েটাম আর্থ্রাইটিসের ক্ষেত্রে দারুণ একটা মেডিসিন। বুয়েটামটা মজার বিষয় হলো ফ্রোজেন শোল্ডারে, তার লাম্বার রিজিয়নে, তার অ্যাঙ্কেল জয়েন্টে, তার হিল জয়েন্টে, তার যে কোনো স্থানে যদি আক্রান্ত হয়, হিপোস্টাল আর্নিকা এদের মতো যদি স্পর্শকাতর ব্যথা হয়, স্পর্শ করলেই ব্যথা, লিগামের মতো, এপিসমেলের মতো যদি গরমে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এপিসমেলকে স্মরণ করে একটা দারুণ ইয়ে আছে, আমি এপিসমেলকে একটা জায়গায় আমি খুব দারুণ ভাবে মনে রাখি, এরা গরম ঘর, গরম কাপড়, গরম পরিবেশ, গরম চোলা, গরম কোনো কিছু সহ্য করতে পারে না এপিসমেল। গরমে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, সামান্য চাপও যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়,
এবং আপনি যদি তার সিবিসিতে যদি ইসোনোফিলটা বৃদ্ধিপ্রাপ্ত পান এবং তার মাসলগুলো যদি সংকুচিত হয়ে আসে, আড়ষ্ট ভাব হয়ে আসে, পেকে আসে, ঠিক আছে, আমরা গুরুসংগ্রামে যেমন জাস্ট বোঝানোর জন্য শব্দটা ইউজ করলাম, তাহলে অবশ্যই সেখানে বুয়েকামকে চিন্তা করতে পারেন, সেখানে বুয়েকামকেও চিন্তা করতে পারেন। তো যাই হোক, আমরা কলসিকাম নিয়ে একটু আলোচনা করে শেষ করবো আজকের আলোচনা। কলসিকাম আছে, আরো বেশ কিছু মেডিসিন আছে, কলসিন্ট আছে, কলসিন্ট নিয়ে একটু কথা বলি। কলসিন্টের একটা ভালো মেডিসিন। তো আমরা যদি দেখি যে কস্টিকামের ক্ষেত্রে ঠিক রাজচক, শীতপ্রধান, শীতকাল, শীতে বেশি, মাস্কুলার রিউমাটিজম হোক, আর্থ্রাইটিস হোক, যে কোনো গ্ল্যান্ড আক্রান্ত হোক, যে কোনো টিস্যু আক্রান্ত হোক, যাই হোক আক্রান্ত হোক না কেন, তার যদি পেইন গুলো আড়ষ্ট ভাব থাকে, পেইন গুলো যেখানে হোক আড়ষ্ট ভাব থাকে, এবং যদি আপনি দেখেন যে শক্ত, মানে আড়ষ্ট ভাব মানে শক্ত, সে যখন মুভ করছে তখন খুব কষ্ট হচ্ছে, যখন সে মুভ করছে তখন খুব কষ্ট হচ্ছে, লাইক প্যারালাইজড রোগীর মতো যদি হয়ে যায়, আড়ষ্ট ভাব, অবশ ভাব যদি দেখা দেয়, সে থাকতে যদি সে ভালো থাকে ব্যায়ামের মতো, সেই সাথে যদি দুর্বলতা থাকে, হ্যাঁ, সেই সাথে ঠান্ডা খোলা বাতাসে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, সাথে পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত হয়, পানিতে কাজ করার ইতিহাস যদি খুঁজে পান, বর্ষাকালীন সময় দীর্ঘক্ষণ পানিতে থাকার ইতিহাস যদি খুঁজে পান, তাহলে অবশ্যই সেখানে কলসিকামকে চিন্তা করতে পারেন। যে মাইন্ড সিমটম যা আছে আপনারা একটু দেখে নিবেন। এবং আমরা কলসিনকে যদি দেখি, কলসিন কিন্তু চাপে উপশম, তার বাদ দেখা রোগীতে চাপে উপশম। যদি কলসিন আমি ক্রনিক লেভেলে আমি আগে ইউজ করিনি, একুট লেভেলে কলসিনকে ব্যবহার করা যায়, মানে যে তার আক্রান্ত স্থানটা ভারগত অনুভূত যদি হয়, এবং যদি দেখেন যে চাপে উপশম হয়, তাহলে সেখানে যদি চাপে, ভুলে যাচ্ছি, এটা স্কিপ করি, হ্যাঁ ভুলে গেছি, এটা খুব কম ইউজ হয়, হ্যাঁ চাপে উপশম মেবি, তাহলে সেখানে আপনি কলসিনকে ইউজ করতে পারেন। তো যাই হোক, আপনার এছাড়া আরো অনেকগুলো মেডিসিন ছিল। কলসিকামে আপনি দেখেছেন যে কলসিকামেও তার জয়েন্ট যেগুলোতে প্রচুর পেইন, সাথে খোলা ভাব, হ্যাঁ, সেই সাথে যদি তার বমি বমি ভাব থাকে, তাহলে সেখানে কলসিকামকে চিন্তা করতে পারেন। খাবারের গন্ধ সহ্য হয় না, কিছুটা লাল বর্ণ আক্রান্ত স্থান ধারণ করতে পারে, স্থান চেঞ্জ করতে পারে, হ্যাঁ, তাহলে সেখানে অবশ্যই আপনি কলসিকামকে চিন্তা করতে পারেন। তবে ব্যক্তিগতভাবে বলতে যে লোকোডেন্সিটিকে অ্যাপ্লাই করাই উত্তম হবে, কারণ বাদ ব্যথা বেড়ে গেলে শক্তি মূল্যায়ন না করে হাইপোটেনসি অ্যাপ্লাই করলে যখন ব্যথা বেড়ে যাবে তখন আপনি নিজে ধৈর্য ধরবেন না, তাহলে পেশেন্টের কথা বাঁচবেন। এটা আপনার ব্যক্তিগতভাবে মত, অন্যভাবে চেষ্টা করবেন। এবং মজার আর একটা বিষয় হলো, রোগী যদি আপনার অবজারভেশন যদি সূক্ষ্ম হয়, রোগী যদি পরবর্তীতে ভালো থাকে, অনুগ্রহ করে পরবর্তী ডোজ, পরবর্তী হাই ডোজ, পরবর্তী পোটেন্সি এবং সেম ডোজ রিপিট করা থেকে, এই হাত চুলকানি থেকে আপনারা একটু বিরত থাকবেন। এই ধরনের কেসগুলোকে রুগী যতদিন বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, এটা আমার প্র্যাকটিক্যাল থেকে বললাম, ভালো আছি ভালো আছি, আপনি জাস্ট প্লাসিবো, জাস্ট প্লাসিবো, জাস্ট প্লাসিবো, আবার 2 মাস 3 মাস পর্যন্ত প্লাসিবোর মধ্যে আছে। রুগী যতদিন বলবে আমি ভালো আছি, আমার সমস্যা কোথায়, অপেক্ষা করাতে আমার সমস্যা নেই। দেখা যায় দেরিতে হলেও রোগীটা একটা পূর্ণাঙ্গ আরোগ্য পায়। মানে আমার একটা সমস্যা আছে যে মেডিসিন ঘন ঘন অ্যাপ্লাই করা, পরবর্তী পাওয়ার পোটেন্সি অ্যাপ্লাই করা, মেডিসিন চেঞ্জ করা, এই চুলকানি, হাত চুলকানিগুলো আমার একটু কম। যারা আছেন আমার সাথে রুগী দেখেন সম্ভবত তারা জানেন যে এই চুলকানিগুলো আমার একেবারেই কম। শব্দটা এভাবে ইউজ করা উচিত হয়নি, তারপরে আমি করলাম মনে রাখার জন্য। যে আপনারা চেষ্টা করবেন রুগী ভালো থাকলে তাকে প্লাসিবো ইউজ করে ততদিন পর্যন্ত যতদিন সে ভালো থাকে। যদি খারাপ হয়, কেন খারাপ হলো সেটা আগে ফাইন্ড আউট করবেন, কেন খারাপ হলো। এই কেন উত্তরে যদি দেখেন যে না আসলে তার পরবর্তী মেডিসিনটা অ্যাপ্লাই করাটা জরুরি, যদি দেখেন যে পরবর্তী মেডিসিনটা অ্যাপ্লাই করা জরুরি, তাহলে অ্যাপ্লাই করবেন, অন্যথায় করবেন না। আর যদি দেখেন ম্যানেজমেন্ট ব্রেক করাতে তার রোগের অ্যাগ্রাভেশন হয়েছে, যদি দেখেন ম্যানেজমেন্ট ব্রেক করার মধ্যে লাইফস্টাইল আছে, খাদ্য অভ্যাস আছে, মেডিসিনের ক্রিয়ানাশক আছে, এইগুলো যদি দেখেন, একটা হ্যালো, হ্যাঁ না দেখিনি তো, আচ্ছা সমস্যা নেই, দেখি আচ্ছা বাইরে মনে ঝড় হচ্ছে, হ্যাঁ বাসা থেকে ফোন করে।
তাহলে সেখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ম্যানেজমেন্টটা ব্রেক হলে কিছুদিন অপেক্ষা করা, 1, 2, 3 দিন অপেক্ষা করা, যে আসলে ম্যানেজমেন্ট ব্রেক জনিত হয়েছে কিনা। কারণ ম্যানেজমেন্ট ব্রেক করলে অত আবার জীবনের সাথে রিকভারি করতে পারে, তাহলে সেখানে আপনি ক্লাসে ইউজ করতে পারেন, অন্যথায় পারফরমেন্স চেঞ্জ করার দরকার নেই। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, বিদ্যুৎ চলে গেল, সবাইকে রাত্রিকালীন শুভেচ্ছা। আমি জানি না জ্বর উঠে গেছে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। বনানি ম্যাম। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। অসাধারণ আলোচনা আমাদের করে শুনিয়েছেন, এবং সেই সঙ্গে আমরা প্রত্যেকটা জায়গায় কিভাবে কোন ব্যথায় কোন মেডিসিন দিব এবং কিভাবে ম্যানেজমেন্টের আওতায় আমরা রাখবো, এবং কতদিন রোগী ভালো আছে এই কথা বলার ভিত্তিতে আমরা প্লাসিবোটা কিভাবে ইউজ করবো সেটাও আমরা স্যার আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। ধন্যবাদ স্যারকে। আর আমি আবারও একবার সবাইকে জানাচ্ছি যে যেহেতু তখন উপস্থিতি কম ছিল, তাই ক্লাস শেষে উপস্থিতি বেশি আছে বলে আবারও আমি জানাচ্ছি যে সবাইকে আমাদের হোমিও শিক্ষা গ্রুপের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। যারা ক্লাস নিতে চান, আগ্রহী, তারা অবশ্যই আমাকে জানাবেন যে আমাদের বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 4 দিন ক্লাসের মধ্যে যদি কেউ ক্লাস নিতে আগ্রহী হন তো অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে, এবং যে মেডিসিন নিয়ে বলবেন বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে বলবেন তো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমাদের ক্লাস এখানে শেষ করছি।